হাইওয়ের ওপর তখন অদ্ভুত এক বিশৃঙ্খলা। দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো সিনেমার দুর্ঘটনার দৃশ্য চলছে। রাস্তার মাঝখানে একটি কালো বিলাসবহুল গাড়ি ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে। চারপাশে ভাঙা কাঁচ, যন্ত্রাংশ আর রক্তের দাগ ছড়িয়ে আছে। মানুষ জড়ো হয়েছে অনেক। কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ লাইভ দিচ্ছে, কেউ শুধু দাঁড়িয়ে তাকিয়ে আছে। কিন্তু সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। গাড়ির দরজা আধ খোলা। ভেতরে এক তরুণী রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। তার নিঃশ্বাস ক্ষীণ, মাথা থেকে রক্ত ঝরছে। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো এক যুবক। গায়ে ধুলো মাখা পুরনো জামা, পায়ে ছেঁড়া চপ্পল। দেখলেই বোঝা যায় সে একজন দিনমজুর। তার নাম রাহুল। কাছের একটি নির্মাণ স্থলে কাজ করত সে। কিন্তু সেই মুহূর্তে তার চোখে ছিল শুধু অস্থিরতা। সে গাড়ির ভেতরে তাকিয়ে দ্রুত মেয়েটির নাড়ি পরীক্ষা করল। খুব হালকা স্পন্দন। সে জোরে বলল, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। ভিড়ের মধ্য থেকে একজন বলল, পুলিশ ঝামেলায় পড়বি, দূরে থাক। রাহুল রাগী চোখে তাকিয়ে বলল, মানুষ মরছে আর তোমরা দাঁড়িয়ে দেখছ। কেউ উত্তর দিল না। রাহুল আর এক মুহূর্ত দেরি করল না। সে সাবধানে তরুণীটিকে গাড়ি থেকে বের করে নিজের কাঁধে তুলে নিল। রক্ত লেগে গেল তার জামায়, কিন্তু সে সেদিকে তাকালো না। রাস্তার পাশ দিয়ে তখন একটা অটো যাচ্ছিল। রাহুল হাত তুলে থামালো। ভাই, হাসপাতাল, তাড়াতাড়ি। অটো চালক ভয় পেয়ে বলল, পরে ঝামেলা হবে ভাই। রাহুল কাঁপা হাতে পকেট থেকে সারাদিনের মজুরি বের করল। মোটে 600 টাকা। সব নিয়ে নিন, শুধু দ্রুত চলুন। অটো চালক আর না করতে পারল না। অটো ছুটল হাসপাতালের দিকে। রাহুলের বুকের মধ্যে তখন একটাই প্রার্থনা, মেয়েটা যেন বেঁচে যায়। হাসপাতালে পৌঁছতেই সে চিৎকার করে উঠল, ডাক্তার, দুর্ঘটনা হয়েছে। নার্সরা দ্রুত ছুটে এলো। স্ট্রেচার এনে মেয়েটিকে এমার্জেন্সিতে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, এখনই অপারেশন করতে হবে। তারপর প্রশ্ন করলেন, তুমি কি ওর আত্মীয়? রাহুল মাথা নাড়ল, না, রাস্তায় পেয়েছি। ডাক্তার বললেন, অগ্রিম টাকা লাগবে? রাহুল অসহায় গলায় বলল, আমার কাছে আর টাকা নেই, কিন্তু প্লিজ চিকিৎসা শুরু করুন। ডাক্তার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আগে প্রাণটা বাঁচাই। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। রাহুল বাইরে বেঞ্চে বসে রইল। তার চোখে চিন্তা, মুখে ক্লান্তি, জামায় শুকিয়ে যাওয়া রক্ত। প্রায় 1 ঘন্টা পর হাসপাতালের বাইরে সাইরেন বাজল। দুটি কালো গাড়ি এসে থামল। সেখান থেকে নামলেন কয়েকজন বডিগার্ড আর এক মধ্যবয়স্ক ব্যক্তি। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আমার মেয়ে কোথায়? পাশের একজন ফিসফিস করে বলল, উনি রাজেশ শর্মা, শহরের সবচেয়ে বড় শিল্পপতি। রাহুলের বুক কেঁপে উঠল। তাহলে সে যাকে বাঁচিয়ে এনেছে, সে শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষের মেয়ে। কিছুক্ষণ পর রাজেশ শর্মা তার সামনে এসে দাঁড়ালেন। গভীর চোখে তাকিয়ে বললেন, তুমি এনেছো আমার মেয়েকে? রাহুল ধীরে মাথা নাড়ল। লোকটির চোখ ভিজে উঠল। তিনি বললেন, তুমি যদি একটু দেরি করতে, আমি আমার মেয়েকে হারাতাম। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে, এখন বিপদমুক্ত। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজেশ প্রথমবার ভালোভাবে রাহুলকে দেখলেন। একজন সাধারণ শ্রমিক, কিন্তু সাহসী মানুষ। তিনি রাহুলের হাত ধরে বললেন, আজ থেকে তুমি শুধু রাহুল নও, তুমি আমার মেয়ের জীবনদাতা। রাহুল মাথা নিচু করে বলল, আমি শুধু মানুষ হিসেবে যা করার উচিত তাই করেছি। রাজেশ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট ছিল, কারণ এত বড় শহরে এত মানুষ থাকার পরেও শেষ পর্যন্ত একজন গরিব শ্রমিকই তার মেয়ের পাশে দাঁড়িয়েছে। পরের দিন সকালে পুরো শহর যেন এক খবরেই সরগরম হয়ে উঠল। সংবাদপত্রের প্রথম পাতায় বড় ছবি, রক্তমাখা জামা পরা এক শ্রমিক যুবক কাঁধে এক অচেতন তরুণীকে নিয়ে দৌড়াচ্ছে। শিরোনাম, গরিব শ্রমিক বাঁচালো শিল্পপতির মেয়ের প্রাণ। টিভি চ্যানেলেও একই খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষ বলতে লাগলো, এখনো মনুষ্যত্ব বেঁচে আছে।
রাহুল সারা রাত হাসপাতালের বেঞ্চেই কাটিয়েছিল। সকালে এক নার্স তাকে চা দিয়ে বলল, তুমি এখনো যাওনি? রাহুল শুধু জিজ্ঞেস করল, ও এখন কেমন আছে? নার্স হেসে বলল, এখন বিপদমুক্ত, তোমার জন্যই। এই কথা শুনে রাহুলের বুকটা হালকা হয়ে গেল। ঠিক তখনই এক রিপোর্টার এসে মাইক ধরল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন অচেনা মানুষকে বাঁচালেন, ভয় লাগেনি? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, ভয় তো লেগেছিল, কিন্তু আমি যদি কিছু না করতাম তাহলে একটা প্রাণ চলে যেত। তার এই সরল উত্তর মুহূর্তেই মানুষের হৃদয় ছুঁয়ে গেল। কিছুক্ষণ পর রাজেশ শর্মা মিডিয়ার সামনে ঘোষণা দিলেন, আজ থেকে রাহুলের পড়াশোনা, থাকা আর ভবিষ্যতের দায়িত্ব আমি নিচ্ছি। সবাই অবাক হয়ে গেল। রাহুলও নিজে বিশ্বাস করতে পারছিল না তার জীবনে এত বড় পরিবর্তন আসতে চলেছে। সেদিন দুপুরে যখন রাহুল তার বস্তির বাড়িতে ফিরল, সেখানে ভিড় লেগে গেছে। পাড়ার সবাই তাকে ঘিরে ধরল। কেউ তাকে হিরো বলছে, কেউ গর্ব করছে। তার মা চোখ ভেজা হাসি নিয়ে বললেন, আজ তুই তোর বাবার নাম উজ্জ্বল করেছিস। রাহুলের বাবা ছিলেন নির্মাণ শ্রমিক। কয়েক বছর আগে দুর্ঘটনায় মারা যান। তারপর থেকেই সংসারের দায়িত্ব রাহুলের কাঁধে। সন্ধ্যা নামতেই দুটি দামি গাড়ি এসে থামল তাদের বাড়ির সামনে। একজন স্যুট পরা লোক বলল, রাহুল, রাজেশ স্যার আপনাকে ডাকছেন। মা মৃদু হেসে বললেন, যা বাবা, ভাগ্য দরজায় কড়া নাড়ছে। রাহুল জীবনে প্রথমবার এমন বড় গাড়িতে উঠল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামল এক বিশাল বাংলোর সামনে। এত বড় বাড়ি সে শুধু সিনেমায় দেখেছে। তার মনে হচ্ছিল হয়তো আজ থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভেতরে ঢুকতেই রাজেশ শর্মা তাকে স্বাগত জানালেন। এসো রাহুল, রাজেশ বললেন, আমার মেয়ের জ্ঞান ফিরেছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। রাহুল ধীরে ঘরের ভেতরে ঢুকল। বড় সাদা বিছানায় শুয়ে আছে সেই মেয়েটি, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখ খোলা। সে তাকিয়ে রইল রাহুলের দিকে, তারপর ধীরে বলল, ধন্যবাদ। রাহুল চোখ নামিয়ে নিল। এতে ধন্যবাদের কিছু নেই। মেয়েটি হালকা হাসল। আমার নাম প্রিয়া, আমি রাহুল। প্রিয়া ধীরে বলল, সেদিন সবাই ভিডিও করছিল তাই না? রাহুল মাথা নাড়ল। হ্যাঁ। তুমি কেন থেমেছিলে? রাহুল শান্ত গলায় বলল, কারণ আমি যদি ভিডিও বানাতাম তাহলে হয়তো আজ আপনি এখানে থাকতেন না। এই উত্তর শুনে প্রিয়ার চোখে জল এসে গেল। সেই প্রথমবার সে বুঝল টাকা, গাড়ি, স্ট্যাটাসের চেয়েও বড় হলো মানুষের মন। কিন্তু সব গল্পেই কিছু মানুষ থাকে যারা অন্যের ভালো দেখতে পারে না। রাজেশ শর্মার ব্যবসায়িক অংশীদারদের মধ্যে এমনই একজন ছিল সঞ্জয় গুপ্তা। বড় ব্যবসায়ী, প্রভাবশালী, কিন্তু ভিতরে ভিতরে রাজেশকে হিংসে করত। কারণ তার ছেলে অমন গুপ্তা প্রিয়ার খুব কাছের মানুষ ছিল এবং দুর্ঘটনার আগে প্রিয়ার সঙ্গে তাকেই দেখা গিয়েছিল। রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। ভিডিওতে দেখা গেল দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রিয়ার পাশে বসে আছে অমন। পুরো শহরে প্রশ্ন উঠল, দুর্ঘটনার সময় অমন কোথায় ছিল? আর রাহুল তখনও জানত না সে ধীরে ধীরে এক রহস্যের মধ্যে ঢুকে পড়ছে। পরের দিন পুলিশের একটি নোটিশ এসে পৌঁছালো তার হাতে। তাকে থানায় হাজির হতে বলা হয়েছে। রাহুলের বুক কেঁপে উঠল। সে তো শুধু সাহায্য করেছিল, তাহলে পুলিশ কেন? পরদিন সকালে সে থানায় গেল। বাইরে মিডিয়ার ভিড়। আপনি কি গাড়িতে অন্য কাউকে দেখেছিলেন? অমনকে চিনতেন? রাহুল কোনো উত্তর দিল না, চুপচাপ ভেতরে ঢুকে গেল। ইন্সপেক্টর দেবেন্দর সিং জিজ্ঞেস করলেন, তুমি সবার আগে ঘটনাস্থলে পৌঁছেছিলে? জি। তুমি কিভাবে বুঝলে মেয়েটি বেঁচে আছে? নাড়ি দেখেছিলাম। প্রশ্নের পর প্রশ্নে রাহুলের মনে হচ্ছিল যেন তাকে অপরাধী বানানোর চেষ্টা চলছে। ঠিক তখনই থানার দরজা খুলে ভেতরে ঢুকলেন রাজেশ শর্মা। তিনি দৃঢ় গলায় বললেন, এই ছেলেটা আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, একে অপরাধীর মতো জেরা করার দরকার নেই। কিন্তু ইন্সপেক্টর শান্তভাবে বললেন, এটা এখন শুধু দুর্ঘটনার মামলা নয়। তিনি টেবিলের ওপর একটি ভিডিও চালালেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুর্ঘটনার আগে গাড়িতে ছিল অমন গুপ্তা। রাজেশ অবাক হয়ে বললেন, অমন? ইন্সপেক্টর বললেন, দুর্ঘটনার পর তাকে কোথাও পাওয়া যায়নি। খবরটি মুহূর্তেই মিডিয়ায় ছড়িয়ে পড়ল। শিল্পপতির মেয়ের দুর্ঘটনায় নতুন মোড়। ওদিকে হাসপাতালে প্রিয়ার কাছেও ভিডিওটি পৌঁছে গেল। রাজেশ জিজ্ঞেস করলেন, সত্যিটা বলো। প্রিয়া মাথা নিচু করে বলল, সেদিন অমনের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল।
কেন? সে বিয়ের কথা বলছিল, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। প্রিয়া জানালো, ঝগড়ার পর অমন গাড়ি থেকে নেমে যায়, তারপর সে একাই গাড়ি চালিয়ে চলে আসছিল। কিন্তু সঞ্জয় গুপ্তা সহজে চুপ করে বসে থাকার মানুষ নয়। পরদিনই সে মিডিয়ায় বলল, আমার ছেলে নির্দোষ। কিছু চ্যানেল সঙ্গে সঙ্গে সন্দেহের তীর ঘুরিয়ে দিল রাহুলের দিকে। যে মানুষগুলো গতকাল তাকে নায়ক বলছিল, আজ তারাই প্রশ্ন তুলছে। ঠিক তখনই নতুন মোড় এলো। হাইওয়ের পাশের একটি দোকানের সিসিটিভিতে দেখা গেল দুর্ঘটনার পর একজন যুবক ফোনে কথা বলে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু পোশাক অমনের মতো। পুলিশ ভিডিওটি ফরেন্সিকে পাঠালো। সেই সন্ধ্যায় রাজেশ আবার রাহুলকে বাড়িতে ডাকলেন। রাহুল, আমি কোনো অবস্থাতেই তোমাকে দোষী হতে দেব না। রাহুলের চোখ ভিজে উঠল। স্যার, আমি সত্যিই শুধু সাহায্য করেছি। ঠিক তখনই ঘরে ঢুকল প্রিয়া। সে এখন অনেকটাই সুস্থ। যদি সেদিন তুমি না থাকতে, আমি আজ বেঁচে থাকতাম না। ঠিক সেই সময় শহরের বাইরে এক রিসোর্ট থেকে পুলিশ খুঁজে পেল অমন গুপ্তাকে। তাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় ইন্সপেক্টর দেবেন্দর সিং তার সামনে ভিডিও চালিয়ে বললেন, এটা তুমি? অমন মাথা নিচু করে বলল, জি। তাহলে সাহায্য করলে না কেন? অমনের গলা কেঁপে উঠল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর সে সব স্বীকার করল। সেদিন প্রিয়ার সঙ্গে তার তীব্র ঝগড়া হয়েছিল। রাগ করে সে গাড়ি থেকে নেমে যায়। কিছু দূর যাওয়ার পর দুর্ঘটনা ঘটে। অমন দূর থেকে সব দেখেছিল, কিন্তু ভয়ে পালিয়ে যায়। এতেই পরিষ্কার হয়ে গেল দুর্ঘটনা পরিকল্পিত ছিল না, কিন্তু অমনের বড় অপরাধ ছিল সাহায্য না করে পালিয়ে যাওয়া। খবরটি ছড়িয়ে পড়তেই মানুষ বলতে লাগলো, একজন গরিব শ্রমিক জীবন বাঁচিয়েছে আর বড়লোকের ছেলে পালিয়েছে। রাজেশ শর্মা প্রেস কনফারেন্স করে বললেন, রাহুল সম্পূর্ণ নির্দোষ। আবার মানুষের শ্রদ্ধা ফিরে এলো রাহুলের প্রতি। কিছুদিন পর রাজেশ তাকে নিজের অফিসে ডাকলেন। শহরের বড় কর্পোরেট ভবনে ঢুকে রাহুল যেন অন্য এক পৃথিবীতে চলে এলো। রাজেশ বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আর দিনমজুরের কাজ করবে না। রাহুল অবাক, তাহলে আমি কি করব? রাজেশ হেসে বললেন, তোমার পড়াশোনা আবার শুরু হবে আর তুমি আমার অফিসে ট্রেনিং নেবে। রাহুল হতবাক, আমি? পড়াশোনা? হ্যাঁ, তোমার শুধু সুযোগ দরকার। ঠিক তখনই কেবিনে ঢুকল প্রিয়া। সে হেসে বলল, আর পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। রাহুল অবাক হয়ে তাকালো, আপনি? হ্যাঁ, আমি নিজে তোমাকে পড়াবো। রাহুলের জীবনে যেন নতুন দরজা খুলে গেল। দিনে অফিসে ট্রেনিং, রাতে পড়াশোনা। ধীরে ধীরে তাদের মধ্যে এক অন্যরকম বন্ধুত্ব গড়ে উঠতে লাগল। একদিন পড়ার সময় প্রিয়া জিজ্ঞেস করল, সেদিন যদি তুমি বাকিদের মতো শুধু ভিডিও করতে? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আজ আয়নায় নিজের মুখ দেখতে পারতাম না। প্রিয়া তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল রাহুল শুধু সাধারণ ছেলে নয়, তার ভিতরে আছে বিরল সততা। কিন্তু এই নতুন সম্পর্ক, এই নতুন অবস্থান সবাই ভালোভাবে নিল না, বিশেষ করে সঞ্জয় গুপ্তা। সে মনে মনে রেগে যাচ্ছিল। একজন সাধারণ শ্রমিক এখন রাজেশের এত কাছে হয়ে উঠছে, এটা তার পছন্দ হচ্ছিল না। তার ওপর তার ছেলে অমনের নাম সামনে চলে আসায় তার সম্মানেও আঘাত লেগেছে। সে মনে মনে সিদ্ধান্ত নিল প্রতিশোধ নেবে। আর সেই প্রতিশোধের প্রথম আঘাত পড়বে রাজেশের ব্যবসায়। এক রাতে হঠাৎ কোম্পানিতে বড় সমস্যা দেখা দিল। গুরুত্বপূর্ণ কিছু নথিপত্রে গরমিল ধরা পড়ল। একটি বড় প্রজেক্টের ফাইলে জাল সই পাওয়া গেল। বোর্ড মিটিংয়ে সবাই রাজেশকে প্রশ্ন করতে লাগলো, কোম্পানির ভিতরে কি কোনো ষড়যন্ত্র চলছে? রাজেশ চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই রাহুল ট্রেনিং চলাকালীন শেখা কিছু জিনিস ব্যবহার করে ফাইলগুলো খুঁটিয়ে দেখতে শুরু করলো, এবং সে এমন কিছু দেখতে পেল যা পুরো কোম্পানির ভিত্তি কাঁপিয়ে দিতে পারে। জালিয়াতির পেছনে এমন একজনের নাম উঠে আসছিল যা শুনে সবাই অবাক হবে। কিন্তু সেটা কে? সঞ্জয় গুপ্তা নাকি আরো বড় কেউ? সেই রাতেই রাজেশ শর্মার কোম্পানির বোর্ডরুমে টান টান উত্তেজনা। বড় বড় কর্মকর্তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছিলেন। টেবিলের ওপর ছড়িয়ে ছিল গুরুত্বপূর্ণ ফাইল, চুক্তিপত্র আর হিসাবের কাগজ। রাজেশের মুখ গম্ভীর। কোম্পানির একটি বড় প্রজেক্টে জালিয়াতির প্রমাণ মিলেছে। শেয়ার ট্রান্সফারের কিছু কাগজে জাল সই, কিছু টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার চেষ্টা। এটা শুধু আর্থিক সমস্যা নয়, এটা কোম্পানির সুনামের ওপর বড় আঘাত। বোর্ডের একজন সদস্য বললেন, মিস্টার শর্মা, কোম্পানির ভেতরে কেউ আমাদের বিরুদ্ধে কাজ করছে। আরেকজন বললেন, এই সময় একজন বাইরের লোককে কোম্পানিতে আনা কি ঠিক হয়েছে? ইঙ্গিতটা ছিল রাহুলের দিকে।
রাহুল চুপ করে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল আজও অনেকেই তাকে গ্রহণ করতে পারেনি। রাজেশ দৃঢ় গলায় বললেন, রাহুল বাইরের লোক নয়, আমি ওর সততার ওপর বিশ্বাস করি। ঘরে নীরবতা নেমে এলো। সেই রাতেই রাহুল নিজের ডেস্কে বসে ফাইলগুলো আবার দেখতে শুরু করলো। ট্রেনিংয়ের সময় সে হিসাবের বেসিক জিনিসগুলো শিখেছিল। একটা একটা করে কাগজ মিলিয়ে দেখছিল। হঠাৎ তার চোখে পড়ল একই ধরনের সই, কিন্তু তারিখ আলাদা। কিছু কাগজে অস্বাভাবিক লেনদেন। রাহুল বিষয়টা নোট করে রাজেশকে জানালো। রাজেশ প্রথমে অবাক হলেন। তুমি নিশ্চিত? রাহুল বলল, স্যার, আমি ভুল হতে পারি, কিন্তু এখানে কিছু মিলছে না। রাজেশ সঙ্গে সঙ্গে কোম্পানির অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিলেন। 2 দিনের তদন্তের পর সত্যিটা বেরিয়ে এলো। সবাই স্তব্ধ। এই জালিয়াতির পেছনে ছিল সঞ্জয় গুপ্তা। সে কোম্পানির শেয়ারের দাম কমিয়ে নিজের লাভের পরিকল্পনা করছিল, আর রাজেশকে দুর্বল করে বোর্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছিল। বোর্ড মিটিংয়ে প্রমাণ দেখানো হলো। সঞ্জয় প্রথমে অস্বীকার করল, কিন্তু প্রমাণ এত শক্ত ছিল যে তার মুখ বন্ধ হয়ে গেল। রাজেশ দাঁড়িয়ে বললেন, বিশ্বাসঘাতকতা ব্যবসার সবচেয়ে বড় অপরাধ। বোর্ড সিদ্ধান্ত নিল সঞ্জয় গুপ্তাকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তে ঘরে উপস্থিত সবাই রাহুলের দিকে তাকালো। যে ছেলেটিকে তারা কয়েকদিন আগেও সাধারণ শ্রমিক ভাবত, আজ সেই ছেলেই কোম্পানিকে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। এই ঘটনার পর রাজেশের চোখে রাহুলের মর্যাদা আরও বেড়ে গেল। তিনি বললেন, রাহুল, তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, আজ আমার কোম্পানিকেও বাঁচালে। রাহুল মাথা নিচু করে বলল, আমি শুধু আমার কাজ করেছি স্যার। রাজেশ হেসে বললেন, তোমার এই কথাটাই তোমাকে সবার থেকে আলাদা করে। এরপর কয়েক মাস কেটে গেল। রাহুলের জীবন পুরো বদলে গেল। দিনে অফিসে কাজ শেখা, সন্ধে পড়াশোনা, রাতে নিজের মায়ের কাছে ফিরে যাওয়া। সে নিজের শিকড় ভুলল না। বস্তির ছোট্ট ঘরেই থাকত। মা মাঝে মাঝে বলতেন, তুই চাইলে বড় বাড়িতে থাকতে পারিস। রাহুল হেসে বলতো, যেদিন নিজের যোগ্যতায় পারব সেদিন যাব। এই কথায় মায়ের চোখে গর্ব ফুটে উঠত। এদিকে প্রিয়া আর রাহুলের সম্পর্কও বদলাতে শুরু করলো। আগে ছিল কৃতজ্ঞতা, তারপর বন্ধুত্ব। এখন সেই বন্ধুত্বর ভেতরে অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছিল। একদিন সন্ধে অফিসের ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল তারা। প্রিয়া ধীরে বলল, রাহুল, কখনো কি মনে হয় জীবন খুব অদ্ভুত? রাহুল হেসে বলল, কেন? প্রিয়া বলল, সেদিন যদি তুমি না থাকতে আমি আজ এখানে থাকতাম না। রাহুল বলল, আর সেদিন যদি দুর্ঘটনা না ঘটতো আমি আজ এখানে থাকতাম না। দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ নীরবতা, হালকা বাতাস বইছিল। প্রিয়া ধীরে বলল, তুমি জানো, আমি আগে মানুষকে স্ট্যাটাস দিয়ে বিচার করতাম। রাহুল তার দিকে তাকালো। প্রিয়া আবার বলল, কিন্তু তুমি আমার ধারণা বদলে দিয়েছ। রাহুল চুপ করে গেল। তার বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিন্তু সে জানত এই সম্পর্কের পথ সহজ নয়। সমাজের চোখ, অবস্থানের পার্থক্য সবকিছু তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে আমান গুপ্তা নিজের বাবার কেলেঙ্কারির পর ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল তার কাপুরুষতার জন্যই সবকিছু বদলে গেছে। একদিন রাজেশের বাড়িতে এলো। রাজেশের সামনে মাথা নিচু করে দাঁড়ালো। স্যার, আমি ভুল করেছি। রাজেশ গম্ভীর চোখে তাকালেন। ভুলের মূল্য দিতে হয় আমান। আমান প্রিয়ার দিকে তাকালো। আমাকে ক্ষমা করে দাও। প্রিয়া শান্ত গলায় বলল, ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস ফিরিয়ে আনা কঠিন। আমার মাথা নিচু করে চলে গেল। সেদিন থেকেই তার অধ্যায় যেন শেষ হয়ে গেল। কয়েকদিন পর রাজেশ আবার রাহুলকে নিজের বাড়িতে ডাকলেন। রাতের খাবারের টেবিলে শুধু রাজেশ, প্রিয়া আর রাহুল। খাওয়ার পর রাজেশ বললেন, রাহুল, একটা কথা জিজ্ঞেস করব? জি স্যার। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? রাহুল প্রথমবার কোনো দ্বিধা ছাড়া বলল, আমি এমন একজন মানুষ হতে চাই যে কারো বিপদে ভয় ছাড়া পাশে দাঁড়াতে পারে। রাজেশ মুগ্ধ হয়ে তাকালেন। তাহলে তোমাকে আরো অনেক দূর যেতে হবে। প্রিয়া চুপচাপ শুনছিল। তার চোখে তখন গর্ব। কিন্তু সেই রাতেই রাজেশ এমন একটি সিদ্ধান্ত নিলেন যা রাহুলের জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে। আর সেই সিদ্ধান্ত শুধু ব্যবসা নয়, তার পরিবারের সঙ্গেও জড়িত ছিল। সেই রাতের ডিনারের পর রাজেশ শর্মা অনেকক্ষণ নিজের ঘরে একা বসেছিলেন। জানালার বাইরে শহরের আলো জ্বলছিল, কিন্তু তার মনে তখন চলছিল অন্য হিসাব। গত কয়েক মাসে তিনি খুব কাছ থেকে রাহুলকে দেখেছেন। একজন সাধারণ শ্রমিক ছেলে, কিন্তু অসাধারণ সাহস, সততা আর মানবিকতা।
যে নিজের স্বার্থ না ভেবে একজন অচেনা মানুষের জীবন বাঁচিয়েছে, যে কোম্পানির ভেতরের ষড়যন্ত্র ধরে ফেলেছে, আর সবচেয়ে বড় কথা যে সাফল্য পাওয়ার পরও নিজের শিকড় ভুলে যায়নি। রাজেশ বুঝেছিলেন এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পরদিন সকালে তিনি রাহুলকে অফিসে ডাকলেন। রাহুল যথারীতি সময় মতো পৌঁছে গেল। রাজেশ তাকে নিজের কেবিনে বসিয়ে বললেন, রাহুল, আমি তোমার জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। রাহুল অবাক হয়ে তাকালো। কি সিদ্ধান্ত স্যার? রাজেশ ধীরে বললেন, আজ থেকে তুমি শুধু ট্রেনই নও, আমি তোমাকে কোম্পানির স্থায়ী পদে নিয়োগ দিচ্ছি। রাহুল যেন বিশ্বাসই করতে পারছিল না, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি কি সত্যি পারবো? রাজেশ মুচকি হাসলেন। তুমি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছ যে পারবে। রাহুলের চোখ ভিজে উঠল। একসময় যে ছেলেটা ইট বালি টেনে জীবন কাটাতো, আজ সে বড় কোম্পানির অফিসে নিজের জায়গা করে নিচ্ছে। কয়েক মাসের মধ্যে রাহুলের পড়াশোনাও অনেক এগিয়ে গেল। প্রিয়া প্রতিদিন তাকে পড়াতো। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। একদিন সন্ধ্যায় প্রিয়ার রাহুলকে বাড়ির ছাদে ডাকল। আকাশে হালকা চাঁদের আলো, শহরের বাতাসে এক অদ্ভুত শান্তি। প্রিয়া ধীরে বলল, রাহুল, একটা কথা বলবো? বলো। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি কখনো আমাদের সম্পর্ক নিয়ে ভেবেছ? রাহুল থমকে গেল। সে জানতো এই প্রশ্ন একদিন আসবেই, কিন্তু উত্তর? সে ধীরে বলল, ভেবেছি। প্রিয়া তার চোখে চোখ রেখে বলল, আর? রাহুল গভীর নিঃশ্বাস ফেলল। আমি তোমাকে সম্মান করি অনেক বেশি, কিন্তু আমি এখনো নিজেকে তোমার যোগ্য মনে করি না। প্রিয়ার চোখে জল এসে গেল, কিন্তু সেটা কষ্টের জল নয়, গর্মের। সে হালকা হেসে বলল, এই কারণেই তুমি অন্যদের থেকে আলাদা। ঠিক তখনই পিছন থেকে রাজেশের কণ্ঠ ভেসে এলো, যোগ্যতা টাকা দিয়ে মাপা যায় না রাহুল। রাহুল চমকে পিছনে তাকালো। রাজেশ দাঁড়িয়ে আছেন, তার মুখে শান্ত হাসি। তিনি এগিয়ে এসে বললেন, আমি অনেক আগেই বুঝেছি তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। রাহুল অপ্রস্তুত হয়ে মাথা নিচু করল। রাজেশ তার কাঁধে হাত রেখে বললেন, আমি শুধু ব্যবসায় নয়, আমার পরিবারেও তোমাকে জায়গা দিতে চাই। এই কথা শুনে রাহুলের চোখে জল এসে গেল। একজন শ্রমিক ছেলের জন্য এটা যেন স্বপ্নেরও বাইরে। কিন্তু সে মাথা তুলে বলল, স্যার, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখব, কিন্তু আমি চাই আগে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে। রাজেশ হাসলেন, এই উত্তরটাই আমি আশা করেছিলাম। প্রিয়া গর্বের সঙ্গে রাহুলের দিকে তাকিয়ে রইল। 2 বছর কেটে গেল। এই 2 বছরে অনেক কিছু বদলে গেল। রাহুল নিজের পড়াশোনা শেষ করল। কোম্পানিতে এখন সে গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। তার দক্ষতা, সততা আর পরিশ্রম তাকে সবার সম্মান এনে দিয়েছে। কিন্তু সে নিজের অতীত ভুলে যায়নি। সে এখনও মাঝে মাঝে সেই পুরনো বস্তিতে যায়, মায়ের সঙ্গে সময় কাটায়, পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের পড়তে সাহায্য করে। এদিকে রাজেশ শর্মা একটি নতুন উদ্যোগ শুরু করলেন, একটি ট্রাস্ট, মানবতা ফাউন্ডেশন। এই ট্রাস্টের উদ্দেশ্য রাস্তার দুর্ঘটনায় আহত মানুষদের দ্রুত সাহায্য করা, যাতে আর কেউ শুধু দাঁড়িয়ে ভিডিও না করে। এই ট্রাস্টের প্রথম মুখ হিসাবে বেছে নেওয়া হলো রাহুলকে। মিডিয়ার সামনে রাজেশ বললেন, আজ যদি সমাজে মানবতার উদাহরণ খুঁজতে হয়, আমি রাহুলের নাম বলবো। সারা হলরুম হাততালিতে ভরে উঠল। রাহুল মঞ্চে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার চোখে লজ্জা নয়, আত্মবিশ্বাস। আর একদিন সেই একই হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল রাহুল আর প্রিয়া, যেখান থেকে সব কিছুর শুরু, যেখানে একদিন রক্তে ভেসে পড়েছিল প্রিয়া, আর একজন সাধারণ শ্রমিক তাকে কাঁধে তুলে দৌড়েছিল জীবনের দিকে। আজ সেই জায়গায় সব স্বাভাবিক, গাড়ি চলছে, মানুষ যাচ্ছে আসছে, কিন্তু তাদের কাছে এই জায়গাটা শুধু রাস্তা নয়, এটা তাদের জীবনের মোড় ঘোরানো এক স্মৃতি। প্রিয়া ধীরে বলল, জানো, সেদিন তুমি শুধু আমার জীবন বাঁচাওনি। রাহুল তাকালো, তাহলে? প্রিয়া মুচকি হেসে বলল, আমার ভাবনাটাও বদলে দিয়েছিলে। রাহুল হেসে বলল, আর তুমি আমার জীবনটাই বদলে দিয়েছ। দুজনেই কিছুক্ষণ চুপ করে রাস্তার দিকে তাকিয়ে রইল। রাহুল মনে মনে ভাবল, সেদিন যদি সেও ভিড়ের মতো দাঁড়িয়ে থাকত, যদি সেও শুধু ভিডিও করত, তাহলে আজ তার জীবন অন্য রকম হতো। সেদিনের সেই এক মুহূর্তের সিদ্ধান্ত একটা জীবন বাঁচিয়েছিল, একটা পরিবার বদলেছিল, একটা কোম্পানিকে রক্ষা করেছিল, আর পুরো শহরকে শিখিয়েছিল হিরো হতে ধনী হওয়া লাগে না, বড় হতে বড় মন লাগে।
বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। গল্পের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন জায়গা থেকে এই গল্পটি দেখছেন সেটাও কমেন্টে লিখে জানান। এমনই নতুন নতুন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।